পশ্চিমবঙ্গের যুবকদের যুবতীদের একটা বড় অংশ যারা এই মুহূর্তে গিগ ওয়ার্কার হিসেবে কাজ করেন, তারা রোদে ভিজে পুড়ে জলে ভিজে আমার আপনার বাড়িতে বিভিন্ন সামগ্রী খাবার থেকে শুরু করে সব কিছু পৌঁছে দেন। তাদের সঙ্গে যখন গিয়ে কথা বলেছিলাম, তারা সকলেই যে কথাটা বলছিলেন যে তারাও সম্মানজনক চাকরি চান এবং নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা চান। কেন পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের একটা বড় অংশকেই গিগ ওয়ার্কার হিসেবে তারা কাজে এসছেন এবং গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম তিনটে রাজ্য যাদের সব থেকে বেশি গিগ ওয়ার্কার রেজিস্ট্রেশন রয়েছে তার মধ্যে একটি রাজ্য পশ্চিমবঙ্গ। এই গোটা বিষয়টা ঠিক কি, সেটা নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওয়ে আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইনা বোস, যিনি একজন শিল্প পরামর্শদাতা এবং গবেষক। ম্যাডাম, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আমরা আপনাদের দেখাচ্ছিলাম একটু আগে প্রতিবেদনের মাধ্যমে যে গিগ ওয়ার্কার হিসেবে যারা কাজ করছেন বিভিন্ন কোম্পানিতে, তারা ঠিক কি বলছেন, তারা ঠিক কি চাইছেন, সে কথা আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমেই তুলে ধরেছি। আমি ম্যাডামের কাছে আসি। ম্যাডাম, আপনি প্রতিবেদন দেখলেন, একটু আগে আমরা দর্শকদেরও দেখালাম যে সেখানে বেশিরভাগ যাদের সঙ্গেও আমরা কথা বলেছি বা এটা আমরা প্রত্যেকেই হয়তো ফিল করি যে যাদের বয়স মোটামুটি 18 থেকে 30, 35, 40-এর মধ্যে একটা মেজর ওয়ার্কফোর্স তারা এই গিগ ওয়ার্কার হিসেবে পশ্চিমবঙ্গে কাজ করছে। গিগ ওয়ার্কার টার্মটা এখন অনেকের কাছেই পরিচিত বা অনেকের কাছে হয়তো স্বল্প পরিচিত। এই গিগ ওয়ার্কার বিষয়টা কি, সেটা যদি একটু বলেন। এবং পশ্চিমবঙ্গে এই যে একটা একদম ক্রিমি লেয়ার, সমাজের একদম সবচেয়ে ইয়াংগেস্ট যে যারা কর্মক্ষম ব্যক্তি, তারাই গিগ ওয়ার্কার হিসেবে এত পরিমাণ কাজে আসছেন কেন, সেটা যদি একটু বলেন। জয়মাল্য, ধন্যবাদ। হ্যাঁ, প্রথমে একটু আলোচনা করা যাক, তুমি যেটা শুরু করলে, গিগ ওয়ার্কার বলতে আমরা কি বুঝি। টেম্পোরারি কাজ, কোন একটা স্পেসিফিক কাজ, তার বাবদ উপার্জন করা, কাজটা শেষ হয়ে গেল, উপার্জন বন্ধ হয়ে গেল, কোনো ধারাবাহিক কর্ম কিন্তু থাকছে না, কাজ কিন্তু থাকছে না। এটা কি এখনকার ভাষায় আমরা গিগ ওয়ার্কার বলছি, কিন্তু এই ব্যাপারটা কি খুব নতুন এখন আছে? আমার মনে হয় চিরকালই ছিল। টার্মিনোলজিটা অন্যরকম ছিল। আগে আমরা বলতাম আনঅর্গানাইজ সেক্টর বা অসংগঠিত কর্মী, আর একটা শব্দ ছিল ফ্রিল্যান্সার। এগুলো এখনো আছে, ফ্রিল্যান্সার শব্দটা তো বিশেষ করে আছে, এবং অন্যান্য বিভিন্ন পেশায় সবাই নিজেদের ফ্রিল্যান্সার বলে। কিন্তু একটা বড় সংখ্যক নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, তুমি যেমন বলছিলে হয়তো 18, 19 থেকে 30, 35 এইরকম একটা বয়সের রেঞ্জের মধ্যে অনেকেই একটা নতুন ধরনের পেশা আমরা দেখতে পাচ্ছি, যেটা ওই যে বললাম, কাজ, এইটুকু কাজ, তার জন্য এইটুকু পয়সা, কাজ শেষ হয়ে গেল, পয়সা শেষ হয়ে গেল, সম্পর্ক শেষ হয়ে গেল। এবার এইটা নিয়ে আমার একটু বলার আছে। আমি এটাকে বলি কোভিডের আশীর্বাদ, থ্যাঙ্কস টু কোভিড, ব্লেসিংস অফ কোভিড বলে আমি মনে করি। কোভিডের আগে এই ব্যাপারটা অলমোস্ট ছিল না। হঠাৎ করে কোভিডের পরে আমরা এই ব্যাপারটা মানে প্রাধান্যটা পাচ্ছি, দেখতে পাচ্ছি। কেন? কোভিডের সময় আমরা দেখলাম বয়স্ক মানুষ বাড়িতে রয়েছেন, বাজার করতে যেতে পাচ্ছেন না। সারাদিন অফিসের পর খেটে খুটে বাড়ি ফিরে রান্না করতে আর ইচ্ছে করছে না, কেউ যদি একটু ডাল ভাত পাঠিয়ে দিতে আমাকে, এইরকম একটা নিড খুব উঠে এলো, সঙ্গত কারণেই উঠে এসেছে। আরেকটা জিনিস উঠে এলো, সেটা হচ্ছে ছেলেমেয়েরা, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, স্কুলে যেতে পারলেও টিউশনে যেতে পারছে না। অনলাইন ফ্রিল্যান্সিং করছে যারা, সেই রকম টিচারদের কাছ থেকে পড়াশোনা বুঝে নিচ্ছে, তারা অনলাইন টিউশন করছে। এটাও কিন্তু একটা ওই ব্যাপারটা এলো, কেউ তোমরা গিগ ওয়ার্কারই বলবে।
এবার কথা হচ্ছে তাহলে ডিমান্ডটা ছিল, ডিমান্ডটা কোভিডের জন্যই হোক বা যার জন্যই হোক ডিমান্ডটা কিন্তু তৈরি হলো। এবার এই ছেলে মেয়েগুলো আজকে যদি আমাদের পাশে এসে না দাঁড়াতো, তাহলে এই বুড়ো মানুষগুলো বা সারাদিন অফিস করে এসে যখন রান্না করতে ইচ্ছে করে না, তখন যখন সুইগি জোম্যাটোতে একটা অর্ডার দিয়ে একটি ছেলে বা মেয়ে বাড়ির দরজায় বেল দিয়ে খাবারটা এনে দেয়, তখন তাকে তো আশীর্বাদই করতে ইচ্ছে করে। তো এক হাতে তো তালি বাজে না, এরাও এগিয়ে এসেছে, আমাদেরও প্রয়োজনটা ছিল। এখন আমরা এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি এদের উপর, এরা কিন্তু আজকে কাজ যদি ছেড়ে দেয়, এই পুরো সিস্টেমটা যদি গিগ ওয়ার্কারে চলে যায়, আমরা কিন্তু অথই জালে পড়ব। না, এখানে ম্যাডাম আপনি বলছিলেন যে কোভিডের আশীর্বাদ না অভিশাপ, অবশ্যই সে নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু একটা বিষয় যে একটা আপনি বলছেন পজিটিভ জায়গা থেকে যে সত্যি সমাজের ক্ষেত্রে এই ধরনের ডেলিভারি সিস্টেম বা তার সঙ্গে যুক্ত যে ছেলেমেয়েরা রয়েছে তাদের হয়তো একটা চাহিদা ছিল, খুব অর্গ্যানিক্যালি সময়ের দাবিতে সেটা উঠে এসেছে, এবং কিছু ছেলেমেয়ে, কিছু মানুষজন তারা সেই দাবিকে মেটানোর জন্য, সেই যে ভ্যাকুয়ামটা ছিল সেটাকে পূরণ করার জন্য এসছে। কিন্তু আমাদের প্রতিবেদনেও আমরা দেখিয়েছি, যাদের সঙ্গে আমরা কথা বলেছি, এরকম অনেকের সঙ্গেই কথা বলেছি, সময়ের অভাবে সবার কথা তুলে ধরা সম্ভব হয়নি, কয়েকজনের কথা আমরা আপনাদের শুনিয়েছি প্রতিবেদনে। সেখানে অনেকেই কিন্তু এই কথাটা বলছেন যে তারা এর আগে হয়তো অন্য কোনো চাকরি করতেন, কোন কারণে তাদের চাকরি চলে গেছে, বা যে চাকরি তারা পেয়েছিলেন, কোনো একজন প্রথম যে একটি মেয়ে কথা বলছিলেন আমাদের ক্যামেরার সামনে, তিনি বলছেন তিনি মাস্টার্স পাস করেছেন কয়েক বছর আগে, অনেক চাকরির চেষ্টা করেছেন, 8, 10, 12 হাজার 15 হাজারের চাকরি পেয়েছেন, তাতে তার মনে হয়েছে যে তার জীবনযাপন বা সংসার চালানো সম্ভব নয়, তিনি এই গিগ ওয়ার্কারের পেশায় এসছেন, সেখান থেকে হয়তো তিনি কিছুটা রোজগার করতে পারবেন বলে। ফলে কোথাও নিশ্চয়ই চাকরির বাজারেও সেই ভ্যাকিউম বা সেই অভাবটা ছিল, যার জন্য এই গিগ ওয়ার্কারদের সামনে উঠে আসা বা তাদের এই যে একটা লার্জ স্কেল সংখ্যা আমরা দেখছি, এবং একদম ওই ইয়াং এজের তাদের উঠে আসা। এই যে কাজ নেই, বেকার, এই সিচুয়েশনটা অনেকগুলো কারণে হয়েছে। একটা বড় কারণ অবশ্যই স্বীকার করতে হবে যে সারা দেশে, এটা শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, আরও অনেক স্টেটেও এই সমস্যাটা এসে যাচ্ছে যে শিল্প নেই, কাজ নেই। এরা ছেলেমেয়েরা অন্য রাজ্যে চলে যাচ্ছে বা অন্য দেশে চলে যাচ্ছে, তো সবার পক্ষে সেটা সম্ভব না, বিভিন্ন কারণে সেটা সম্ভব না। তারা এখানে থেকে কি করবে, রোজগারটা কোথা দিয়ে আসবে, বা রোজগার যদি কিছু তারা করতে সক্ষমও হয়, সেটা ওই টাকার রোজগারের সংখ্যাটা এতই কম, সেটা একটা MA পাস বা MSc পাস ছেলে মেয়ের পক্ষে তো সেটা ঠিক সম্মানজনক নয়, বা মানসিক দিক দিয়েও তারা অনেকটা ডিপ্রেসড হয়ে পড়বে। তো সেই জন্য তারা বাধ্য হচ্ছে এই ধরনের কাজ নিতে, বা অ্যাগেন হয়তো সময় যদি ভালো সুযোগ পায়, এরা কিন্তু এই কাজ ছেড়ে দিয়ে ভালো সুযোগের কাজেও চলে যাবে। স্টপ গ্যাপ হিসেবে এরা হয়তো এটা নিয়েছে, এটা তো একটা বাস্তব। আরেকটা কারণ সেটা হচ্ছে আমাদের দেশে, আমি বলবো আমাদের রাজ্যে বিশেষ করে, একটা স্কিল ডেফিসিয়েন্সি আছে। এখনকার দিনে যে স্কিলের লোকজন দরকার, আমাদের ছেলেমেয়েরা যারা কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোচ্ছে, তারা সবাই কিন্তু সেইভাবে স্কিলড নয়। একটা বড় স্কিল গ্যাপ আছে, যার জন্য কাজ থাকলেও এরা ঠিক সেই কাজের সাথে ম্যাচ করতে পারছে না। এটাও কিন্তু একটু ভেবে দেখতে হবে। এরা যদি নিজেদের আপগ্রেড করতে পারে, নিজেদের স্কিলড তৈরি করতে পারে, তাহলে হয়তো এরা ভালো কাজ পাবে। কাজ যে একেবারে নেই তা কিন্তু নয়। এটা ছোট্ট অন্য প্রসঙ্গ, হয়তো ইররেলিভেন্ট, তবু বলছি। এখন আমরা খুব বলছি যে AI এসে গেছে, AI-এর জন্য অনেক মানুষ কাজ হারাবে। তাহলে AI নিয়ে কিভাবে কাজ করব, সেই মতো নিজেকে স্কিল করি না। AI কিন্তু মানুষের কাজ খাবে না। AI জানা মানুষ AI না জানা মানুষের কাজ খাবে। কাজে নিজেকে আপগ্রেড করতে হবে, সময়ের সাথে সাথে পা দিয়ে নিজেকে স্কিল করতে হবে। এই ব্যাপারটা একটু চিন্তা করতে হবে। তার সঙ্গে যেটা আরো খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের প্রতিবেদনে উঠে এসেছে যে যারা
বলছেন যে তারা হয়তো স্টপগ্যাপ হিসেবেই কাজ করছেন বা তারা তাদের সম্মানজনক চাকরি পাননি বলে তারা এই পেশায় এসছেন। কিন্তু তার সঙ্গে আরও এক ধরনের মানুষ, আমরাও ঘুরতে গিয়ে যখন এই প্রতিবেদন তৈরি করেছি তখন আলাপ হয়েছে, অনেক মানুষের সঙ্গে কথা হয়েছে, যারা হয়তো সেই অর্থে সেই যোগ্যতার মানে পৌঁছতে পারেননি। তাদের অর্থনৈতিক কারণে, পারিবারিক কারণে, বিভিন্ন কারণ তো থাকে আমাদের মতো দেশে, সেখানে তারা সেই শিক্ষাগত যোগ্যতা হয়তো তাদের নেই। তাদের হয়তো এই পেশাতেই থাকতে হবে বা এই পেশা থেকে তাদের রোজগার করতে হবে, সংসার চালাতে হবে। কিন্তু যারা সেই কাজটা করছেন তাদের কাছেও এই যে এই মুহূর্তে গিগ ওয়ার্কারদের যে স্পেসটা রয়েছে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে, সেটাও কি আদৌ খুব একটা সম্মানজনক? মানে সেইটা তাদের স্বীকৃতির দিক থেকে বলি, সামাজিক সুরক্ষার দিক থেকে বলি, পেমেন্টের দিক থেকে, তারা যে কাজ করতে এসে, আমার মনে আছে যে একজন মহিলার সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি কলকাতায় কাজ করতে আসেন, দক্ষিণ 24 পরগনা সোনারপুরে থাকেন। তিনি বলছিলেন যে তার স্কুটি আছে, সেই স্কুটিতে সোনারপুর থেকে তার কলকাতার একদম সাউথ কলকাতার একটা জায়গায় যেখানে তিনি এই কাজের সঙ্গে যুক্ত, 1.5 ঘন্টা সময় লাগে, 1.5 ঘন্টা বাড়ি যেতে আবার সময় লাগে। মাঝখানে তিনি 8 ঘন্টা 9 ঘন্টা কাজ করেন, প্রায় 14-15 ঘন্টা বাড়ির বাইরে থাকতে হয়। কিন্তু সেই অনুপাতে তিনি যা বেতন পান সেটা কিছুই নয়। ফলে যারা হয়তো সেই শিক্ষাগত যোগ্যতায় পৌঁছতে পারেনি বা যাদের এই কাজই করতে হবে, তাদের জন্য এই পেশাটা আদৌ কতটা সিকিউরড এই মুহূর্তে? পেশাটা মানে ইগনোর করার মতো পেশা নয়, আমি বলবো যথেষ্ট ভালো পেশা। তবে এই পেশাকে পাশে দাঁড়াবার জন্য তার সিকিউরিটি, এদিকটা আমাদের ভাবতে হবে, এদিকটা আমাদের দেখতে হবে। সরকারের তরফ থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, চেষ্টা করা হচ্ছে এদের একটা ডেটাবেস তৈরি করা, তার জন্য রেজিস্ট্রেশন করা, তাদের আইডি কার্ড দেওয়া, তাদের আমাদের স্বাস্থ্যসাথী ধরনের কোনো সোশ্যাল হেলথ স্কিমের মধ্যে আওতায় নিয়ে আসা। প্রভিডেন্ট ফান্ড এরা পাবে না, যেমন একটা ভালো চাকরি করলে পেতে পারতো, সেটা পাবে না। তার পরিবর্তে এদের অন্য কোনো রকম ফাইন্যান্সিয়াল হেল্প দেওয়া যায় কিনা, সরকারের তরফ থেকে এই জিনিসটা চিন্তাভাবনা শুরু হয়েছে, কিন্তু এটার অ্যাওয়ারনেস কিন্তু এখনো হয়নি। সকলে কিন্তু, সব গিগ ওয়ার্কাররা কিন্তু এটা জানেন না, বা যে কোন পোর্টালে গিয়ে এটাতে রেজিস্টার করা দরকার এগুলো কিন্তু এখনো জানেন না। এটা হলো একটা দিক। দ্বিতীয় কথা হচ্ছে এই যে সেফটি অ্যান্ড সিকিউরিটি এদের, মাঝখানে একটা বোধহয় বিলও পাস হয়েছিল শুনেছিলাম, যে এই যে 10 মিনিটে ডেলিভারি, এবং সুপ্রিম কোর্টের রায় এক্স্যাক্টলি সেটা বন্ধ হবার কথা, সেটা বন্ধ হবার কথা, কিন্তু বন্ধ কিন্তু হয়নি। আমি আজকেও আমার বাড়িতে, যে বললাম আমরা ভীষণ ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি, বাড়ির নিচে নামলেই কিন্তু ফল সবজি কিনতে পারবো, কিন্তু কিনি না, আমরা বিগ বাস্কেট বা ব্লিঙ্কিট থেকেই অর্ডার দিই। এবং সেখানেও খুলে দেখিনি, ব্লিঙ্কিট বলছে 7 মিনিট, বিগ বাস্কেট হয়তো বলছে 4 মিনিট। আমি 4 মিনিটে, আমি সত্যি ভেবে পাই না, কিছুতেই আমার মানে ইসের মধ্যে আসে না যে 4 মিনিটে, মানে বাই দ্য টাইম আমি আমার অর্ডারটা প্লেস করলাম 2-3 মিনিটের মধ্যেই দরজায় বেল বাজলো। কি করে এত তাড়াতাড়ি সম্ভব? এবং যখন আমরা এই প্রতিবেদন করছিলাম তখন একজনের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে 1 কিলোমিটার তাকে যদি বাইক স্টার্ট দিয়ে বা স্কুটি স্টার্ট দিয়ে 1 কিলোমিটার যেতে অন্তত তার 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। তিনি আমায় বলছিলেন যে আমার সামনে তার একটি অর্ডার এসছে 8 কিলোমিটার দূরে, তার কিন্তু ওখানে সময়, অ্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে যে 5 মিনিটে সেখানে পৌঁছাতে হবে। যদিও সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী এটা সম্পূর্ণ বেআইনি এই মুহূর্তে ভারতবর্ষে করা, কিন্তু ঘুরপথে বিভিন্ন কোম্পানিগুলো সেই একই ব্যবস্থাকে চালু রেখেছে। তিনি প্রশ্ন করছেন যে আমি কি করে যাব, মানে কি করে আমার পক্ষে, যেখানে 8 কিলোমিটার আমার অন্তত 8 মিনিট সময় লাগবে যদি আমি সেই স্পিডে বাইক চালাই, সেই কথা তিনি বলছিলেন। অভিজ্ঞতা আমিও যেটা ভাবি সেটা হচ্ছে যে হ্যাঁ, 4 মিনিটের মাথায় আমার কাছে জিনিসটা পৌঁছে গেল, আমি হ্যাপি, খুব খুশি। আমি যে কোম্পানি সার্ভিস প্রোভাইডার সে হ্যাপি, যে দোকান থেকে জিনিসটা নিয়ে এসে আমাকে দিল তার বিক্রি হয়েছে সে হ্যাপি, সবাই হ্যাপি। কিন্তু এই মানুষটি, এই ছেলেটি বা মেয়েটি, সে তো তার প্রাণ হাতে করে কিভাবে পৌঁছলো বাইকে
ব্যাপারটা তো রইলই, ফুল এবং স্পিডে পুরোটাই কিন্তু টু হুইলারের উপর ম্যাক্সিমাম ফুল ডিপেন্ডেন্ট স্পিডে টু হুইলার। ট্রাফিকের মানে পরোয়া না করে চলে এলো, সিঁড়ি দিয়ে উঠলো, বেল টিপলো, সব কিন্তু ইনক্লুডেড ইন দ্যাট 4 মিনিট। কি করে তারা পারছে, তার যা চাপটা, স্ট্রেসটা, এটা কতদিন এই ছেলে মেয়েগুলো পারবে? এটা একটা ডেফিনেটলি সরকারের তরফ থেকে এটা আরেকটু কড়াভাবেই ব্যাপারটা, হ্যাঁ আমাদের অসুবিধা হবে, আমরা 4 মিনিট 7 মিনিটের মধ্যে জিনিসটি পাবো না, কিন্তু সেটাও কিন্তু আমাদের অভ্যেস হয়ে যাবে। যদি আমি জানি যে এটা আমাকে 15 মিনিটেই মেনে নিতে হবে, এটা যে খাবারটা আমার কাছে 15 মিনিটে আসবে, মেনে নেব। সবকিছুই তো আমরা ওই যে বললাম নির্ভরশীল হয়ে পড়েছি। ঠিক। এবং সেখানেও এই যে যারা ডেলিভারি করছেন, যদিও সেটা বেআইনি, ওই মানে 10 মিনিট সময়, কিন্তু বললাম যে বিভিন্ন আইনের ফাঁকগুলো, বিভিন্ন কোম্পানিগুলো একই রকম ভাবে সেই ব্যবস্থাপনা এখনো চালিয়ে যাচ্ছে। সেখানে তাদের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা সেখানে তারা কোনো সিকিউরিটি, তার কোম্পানি কি আদৌ তার লায়াবিলিটি নেবে? কোম্পানি তো গিগ ওয়ার্কার, তো টেম্পোরারি, কাজ হয়ে গেল, পয়সা পেলো, বেরিয়ে চলে গেল, তারপরে আগে পরের তো কিছু নেই। কাজে তো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তার তো হসপিটালাইজেশন, কোনো কিছুরই দায়িত্ব তো সেই কোম্পানি নেবে না। প্লাস শুধু যে সে অ্যাক্সিডেন্ট করলো তাই নয়, আমার রাস্তায় যদি সেই বাইকটা অ্যাক্সিডেন্ট করে, তার চারপাশে যে মানুষগুলো রয়েছে, পদচারীরা রয়েছে বা অন্য গাড়িরা রয়েছে, সেগুলো তো ড্যামেজড হচ্ছে, তারাও তো কষ্ট পাচ্ছে, ভুগছে। কাজে একটা বড় মানে সব দিক দিয়ে চিন্তা করতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়া মানে তার শুধু অ্যাক্সিডেন্ট না, তার পরিবার যে তার উপর ডিপেন্ডেন্ট, তার এই রোজগারের উপর ডিপেন্ডেন্ট, সেও তো একটা অথই জলে পড়বে। তা সত্ত্বেও এই ছেলে মেয়েগুলো করছে, মেয়েগুলো, এর মধ্যে একটা লার্জ সংখ্যা, হয়তোবা 50% কিন্তু মেয়ে আছে। আমি একটা ডেটা দেখছিলাম প্রেস ইনফরমেশন ব্যুরোর, তারা বলছে যে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে যে রেজিস্ট্রেশনের সংখ্যা গিগ ওয়ার্কারদের, সেটা প্রায় 2.5 কোটির ওপর, এবং তার মধ্যে প্রায় 1.5 কোটি সেটা কিন্তু মহিলা, মানে প্রায় আপনি যেটা বলছিলেন প্রায় 50%-এর কাছাকাছি। এবং এক্ষেত্রে আমি নাম নিয়ে বলছি, আরবান কোম্পানি কিন্তু একটা বড় সংখ্যক মহিলা, তারা বিউটিশিয়ান সার্ভিসেসগুলো বাড়ি এসে দিচ্ছে, তারাও নিজেরা স্কুটি চালিয়ে, বাইক চালিয়ে এসে কাজটা করছে। হ্যাঁ, আরবান কোম্পানির অর্ডার প্লেস করার সময় একটা ছোট ডিসক্লেমার টাইপের একটা থাকে, যেখানে লেখা থাকে যে কেউ, তারা যদি ওয়াশরুম ইউজ করতে চায়, তারা যদি জল চায়, তাহলে আমরা যেন প্রোভাইড করি। হ্যাঁ, আমরা তারা না চাইলেও অনেক সময় এই গরমের মধ্যে 1 গ্লাস জল, একটা মিষ্টি আমরা দিয়ে থাকি, সবাই তো সেটা দেয় না। কাজে এই যে, কিন্তু আমি নিজে এই ধরনের মেয়েদের সাথে কথা বলে দেখেছি, তাদের রোজগারটা কিন্তু খুব কম নয়। তারা যদি এই বিউটিশিয়ানের কাজ পাড়ার কোনো পার্লারে চাকরি হিসেবে নিত, মাসে হয়তো 7, 8, 10 হাজার, 12 হাজার পেত। কিন্তু এরা কিন্তু অনেক সময় ওই নিজের ইচ্ছে মতো কতটা কাজ করব, কিন্তু সেইটাও তো ম্যাডাম খুব একটা সিকিউর নয়। মানে আজকে সে 1 মাস করছে, পরের মাসে সে করবে কিনা সে নিজে জানে না, বা কোম্পানি জানে না। একদম। কিন্তু সেটা তো, আমার যদি একটা পাকাপাকি চাকরি থাকে, তাহলেও তো একই ব্যাপার, আমি চাকরি ছেড়ে দিলেও তো আমি বেকার। কাজে এটার মধ্যে ওই ফ্রিল্যান্সিং ব্যাপারটা এসে যাচ্ছে। আমার নিজের ইচ্ছে যতদিন করব, যতটা করব, দিনে 2 ঘন্টা করব না 10 ঘন্টা করব। এর মধ্যে আরেকটা বড় ব্যাপার এসে যাচ্ছে, যেসব মহিলারা হাউসওয়াইফ ছিল, তারাও কিন্তু কিছুটা সময় বার করে কিছুটা এক্সট্রা রোজগার করতে পারছে। সে তো নিজের কন্ট্রোলে, তার যে আমি 3 ঘন্টাই বাইরের কাজ করব কি 4 ঘন্টাই বাইরের কাজ করব, এটাতেই আমার পুষিয়ে যাবে, আমার একটুখানি এক্সট্রা রোজগার, এরকম ব্যাপারও আছে। এবং আপনি যে কথাটা একটু আগে যে প্রসঙ্গটা তুলেছিলেন, যে সত্যিই যে শিক্ষিত বেকার যাদের আমরা কথা বলছি, যাদের কোনো উপায় না দেখে তারা এই গিগ ওয়ার্কার হিসেবে বা ডেলিভারি পার্সন হিসেবে বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন, যাদের কথা আমাদের প্রতিবেদনও উঠে এসেছে, তাদের মানে শুধু বিএ পাস করা, এমএ পাস করা বা এমএসসি করার পরেও তাদের স্কিল ডেভেলপমেন্টের দরকার। আপনি যে কথাটা উল্লেখ করছিলেন বিশেষভাবে, বিশেষ করে এই মুহূর্তে এআই এর যুগে। এবং সেখানে তো কোথাও একটা আমাদের শিক্ষা ব্যবস্থাও এটার সঙ্গে জড়িয়ে যায়, যে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের কারিকুলাম বা আমাদের কোর্স, আমরা কি আদৌ সেভাবে ডিজাইন করতে পারছি যে একজন শুধুমাত্র তাকে সে যাতে
এরপরে শিক্ষার পরে চাকরির ব্যবস্থাটা সে করে নিতে পারে বা সেই যোগ্যতাটা সে অর্জন করতে পারে। জয়মাল্য, আমি বলি সরকারি দিক থেকে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরও বিভিন্ন কারিগরি শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে, এগুলো কিন্তু অনেকেই করতে পারে। প্লাস প্রাইভেট ইনস্টিটিউশনও অনেকে আছেন হেলথ কেয়ার সেক্টরে, রামকৃষ্ণ মিশনের সাথে কোর্স করে এদের কেয়ার গিভারের ছোটোখাটো ট্রেনিং দিয়ে, তাকে নার্সিং পাস করতে হচ্ছে না, কিন্তু ছোটোখাটো সিনিয়র লিভিংয়ের সাহায্য করার জন্য কেয়ার গিভারের ছোটোখাটো ট্রেনিং দিয়ে রেডি করা হচ্ছে। বিভিন্ন রকম আজকাল যেটা সব থেকে প্রয়োজন হয়েছে, ঘরে বসে মানুষ করছেন ওয়েব ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভ ডিজাইনিং, কন্টেন্ট রাইটিং, এগুলো তো লোকে ঘরে বসে করছে। এটার জন্য কিন্তু ওই রিস্ক ফ্যাক্টরগুলো থাকছে না। এটাও কিন্তু গিগ ওয়ার্কার, কাজটা করলাম, ছেড়ে দিলাম, পয়সা নিলাম, ব্যাংকে চলে এলো পয়সা, ব্যাস শেষ। কিন্তু ম্যাডাম সেটাও মানে আপনি যে ব্যবস্থাপনার করতে একটা লার্জ, আমরা যদি একটা বড় স্কেলে ভাবি, যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে তারা পড়াশোনা করেন, মানে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে গেলে আমরা যে ছবি দেখি, কেউ হয়তো একটু সচ্ছল, কেউ একটু নিম্নবিত্ত, সেখানে তাদের পক্ষে তো এই সব সময় নিজেদের উদ্যোগে বা সেভাবে এই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করা হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। সেখানে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকেই তাদেরকে সেইভাবে তৈরি করা, বা ওই যে যে কথাটা একদম একজন বলছিলেন, যার সঙ্গে আমরা কথা বলছিলাম, যে এমএসসি বা এমএ পাশ করার পর তিনি এই মুহূর্তে কি করবেন তিনি ভেবে পাচ্ছেন না, তাই তিনি গিগ ওয়ার্কার হিসেবে কাজ করতে। সে এই যে অনিশ্চয়তা, এই দোলাচলটা, এটা তো একটা মেজর শিক্ষার্থী তাদের এই ফিলিংসটা হবে। এটা আমি তাদের অনুরোধ করব, তারাও একটু চোখ কান খোলা রেখে, বিভিন্ন রকম কোর্স আছে শর্ট টার্ম, ঘরে বসে একটু একটু করে অনলাইন কোর্স করে করেও নিজেতেই কিন্তু তৈরি করতে পারে, যাতে এটা, হ্যাঁ এটা স্টপ গ্যাপ হিসেবে এই কাজটা রয়েছে, কিন্তু আমি পরবর্তীকালে আমি এটা অন্য কোনো স্কিলড কাজের মধ্যে যেতে পারবো। কিন্তু এই যে সো কল ডেলিভারি পারসনস, এই অ্যামাজন ফ্লিপকার্টের যারা বাড়িতে এসে ডেলিভারি দিয়ে যাচ্ছে, যারা খাবার পৌঁছে দিয়ে যাচ্ছে, আমার বাজারটা করে দিয়ে যাচ্ছে, এই প্রয়োজনটা কিন্তু এখন থাকবেই, থাকতে হবে, এদের ছাড়া কিন্তু আমরা চলবো না। যেটা দরকার, এদের ওই 4 মিনিট 7 মিনিটের গল্পটা, ওইটাকে ঠিক করতে হবে। সিকিউরিটি ব্যবস্থা সরকারের তরফ থেকে নিতে হবে, এদের আনঅর্গানাইজ সেক্টর না, এদের একটা অর্গানাইজ সেক্টরের মধ্যে ফেলতে হবে। এরাও লাইসেন্স হোল্ডার হবে, এদেরও নাম রেজিস্টার থাকবে। এই কাজটা থেকে সরে গেলে চলবে না, কাজ থাকবে, ছেলেমেয়েগুলোও থাকবে, এদের মানে কর্মসংস্থানের স্থিরতা, দায়িত্ব, সিকিউরিটি, এগুলো টেক কেয়ার করতে হবে। এক হয় কোম্পানিকে অথবা সরকারকে, কোম্পানিও করবে, সরকারও করবে। মানে সরকারের দিক থেকে বিভিন্ন সরকার তারা আইন প্রণয়ন করবে বা সেই অনুযায়ী ব্যবস্থাপনা করবে, কিন্তু এই গোটা ইকোনমিতে সব থেকে লাভবান যারা হয়, কোম্পানির মালিক বা কোম্পানি, সেই যে সমস্ত সার্ভিস প্রোভাইডাররা রয়েছেন, তাদের পক্ষ থেকে এই যে গিগ ওয়ার্কার বা তাদের ওয়ার্কার যারা, তাদের সোশ্যাল সিকিউরিটির অ্যাসপেক্টটা তাদের দিক থেকে ইনশিওর করা, সেটাও তো অত্যন্ত জরুরি কাজ, এবং এটা সরকারকে এগিয়ে আসতে হবে। আজকে আমাদের প্রভিডেন্ট ফান্ডের, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের যে নিয়ম কানুন রুলস আছে, এটাতে কি বলছে, কোম্পানির উপরে একটা ম্যান্ডেট আছে যে তোমাকে কিছুটা দিতে হবে, এমপ্লয়ি কিছুটা দেবে। এই দিয়ে যে ফান্ড সরকারের কাছে রইল, সরকার তার উপরে ইন্টারেস্ট দিয়ে প্রয়োজন মতো সেই এমপ্লয়িকে সাহায্য করছে, বা আফটার রিটায়ারমেন্টও একটা ছোট ফ্যামিলি পেনশন স্কিম আছে, তার থেকে কিছু পাচ্ছে। তো এইটা ম্যান্ডেটরি করতে হবে। ম্যান্ডেটরি যদি এই ছেলে মেয়েগুলোর জন্য তাদের কোম্পানির সাথে সরকার যদি একটা চাপ দেয়, তাহলে কিন্তু হবেই। এবং আমরা কথা বলার সময় এটা শুনছিলাম যে যেহেতু বিভিন্ন নিত্য নতুন কোম্পানি, আজকে কয়েক বছর আগেও যে কোম্পানিগুলো আমরা কেউ জানতাম না, এখন আমরা প্রায় সকলে মুখে মুখে সেই কোম্পানিগুলো জানি। এবং এই নতুন কোম্পানিগুলো যখন আসছে, তারা যখন লঞ্চ হচ্ছে বাজারে, তারা বিভিন্ন ইনসেন্টিভের কথা বলে, তারা বিভিন্ন পে আউটের কথা বলে, হাই পে আউটের কথা বলে, কিন্তু যেই একটু দিন পুড়িয়ে যায় তারা পে আউট কমিয়ে দেয়। এবং এই অভিযোগগুলো প্রচুর যাদের গিগ ওয়ার্কারদের সঙ্গে আমরা প্রতিবেদন করার সময় কথা বলেছি, তারাই বক্তব্যগুলো আমাদের সামনে বলেছেন। জয়মাল্য, আমার আরেকটা বক্তব্য আছে এই ব্যাপারে, সেটা হচ্ছে
এই মানুষ, এই ধরনের কাজ করার মানুষের সংখ্যাটা কিন্তু খুব বাড়বে, ধীরে ধীরে বাড়বে। এখন যেটা আমরা দেখছি 18-19 থেকে 30-35, এটা কিন্তু বিয়ন্ড যাবে, এর পরেও যাবে। কেন যাবে আমি বলি, আমাদের ইন জেনারেল দেখা যাচ্ছে আমাদের গড়পড়তা আয়ু কিন্তু মানুষের অনেক বেড়ে গেছে, থ্যাঙ্কস টু মেডিকেল সায়েন্স। আমাদের লাইফ স্প্যান কিন্তু সকলেরই বেড়ে গেছে আগের তুলনায়। এবার এই যে মানুষগুলো যারা অনেক দিন বেঁচে রয়েছেন, রিটায়ার করে গেছেন হয়তো 58 বা 60 বছর বয়সে, কিন্তু উনি কিন্তু অক্ষম নন, ওনার নলেজ আছে, জ্ঞান, স্কিল সবই আছে। টাকার জন্য সব সময় নয়, টাকা হয়তো রিটায়ারমেন্টের পরে পেয়েছেন অ্যাজ রিটায়ারমেন্ট বেনিফিটস, তাতেই হয়তো ওনার পরিবারের হয়ে যায়, কিন্তু মানুষটা তো সক্ষম, তার তো কিছু একটু করতে ইচ্ছে করছে, কি করবে? তারা দেখবেন খুব শিগগিরই কোনো না কোনো রকম গিগ ওয়ার্কারে ট্রান্সফর্মড হবে। আপনি এইটাও বলছেন যে একদম যেরকম ইয়াং ওয়ার্কফোর্স কে আমরা গিগ ওয়ার্কার হিসেবে দেখছি, সিনিয়র ওয়ার্কফোর্সও একটা কিন্তু তৈরি হবে। তারা হয়তো বাইক চালিয়ে আপনার আমার বাড়িতে, তোমার আমার বাড়িতে খাবার ডেলিভারি করবে না, কিন্তু অন্য কোনো রকম ঘরে বসে গিগ জবস তুলবে। ঠিক, ফলে সামগ্রিকভাবে এই যে গিগ ওয়ার্কারদের এই যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা সরকার যেমন সরকারের দিক থেকে বিভিন্ন নীতি, বিভিন্ন ধরনের পলিসি সেগুলোকে সরকার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, তার সঙ্গে যে কোম্পানিগুলো এই ধরনের সার্ভিস প্রোভাইড করে তাদেরও তাদের যে কর্মচারী যারা রয়েছেন তাদের সামাজিক সুরক্ষার দিকে নজর অবশ্যই দিতে হবে। ইনা ম্যাডামকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জয়মান, খুব ভালো লাগলো। তার সঙ্গে শেষে যে কথাটা বলতেই হয় যে এই যে গিগ ওয়ার্কার হিসেবে যে ইয়াং ফোর্স পশ্চিমবঙ্গে বা গোটা ভারতবর্ষে এই মুহূর্তে কাজ করছে, তাদের তো আরো অনেক প্রোডাক্টিভিটি ছিল, তাদের কাছ থেকে এই সমাজের হয়তো আরো অনেক কিছু, অনেক বেশি বা অনেক কম পাওয়ার ছিল। সেই পাওয়ার জায়গাটা আমরা কোথাও হারিয়ে ফেলছি না তো? আমাদের রাজনীতি, আমাদের সমাজ, আমাদের সামগ্রিক ব্যবস্থা, আমরা তাদের কোথাও আইসোলেট করে দিচ্ছি না তো? যারা ওই একটা দিকে কোনায়, সমাজের একটা কোনায় ঠেলে দিচ্ছে, যাদের হয়তো আরো অনেক বেশি প্রোডাক্টিভিটি দেওয়ার কথা ছিল বা অনেক ক্রিয়েটিভ কিছু কাজ করার কথা ছিল। যেরকমটা আমাদের প্রতিবেদনে উঠে এসেছিল, তারা গিগ ওয়ার্কাররা বলছেন যেই সরকারে আসুক, যে দলই সরকারে আসুক, তারা যেন বেকার যুবক, শিক্ষিত যুবক, তাদের কর্মসংস্থানের দিকে তাদের অগ্রাধিকার থাকে, তারা সেটা চাইছেন। অবশ্যই সামগ্রিকভাবে গিগ ওয়ার্কার এবং এটা আরো বিস্তৃত আলোচনার বিষয়, কোন দিকে যায় এই পরিস্থিতি সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাক দৃষ্টিপাত লাইভে। এতক্ষণ জয়মাল্য ছিলাম আপনাদের সঙ্গে, আবার ফিরিয়ে দিচ্ছি বেদান্তর কাছে।